সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তিনজনই আমার মিলিটারি একাডেমির কোর্সমেট, এবং সেনাবাহিনী প্রধান আমার রুমমেটও ছিলেন মিলিটারি একাডেমি। তা আমি এই জিনিসগুলো যখন দেখছিলাম যে এরকম করে কি ওখানে সাভারে ক্যান্টনমেন্টে রয়ের এজেন্ট ধরা পড়ছে 50 জন, ওইখানে ওই সীমান্তে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করেছে। ভাই এগুলো এত সহজ ব্যাপার না। ভারতীয় সেনাবাহিনীর কোনো খেয়ে দেয়ে কাজ নাই যে বাংলাদেশের 10 ডিভিশন সৈন্যের বিরুদ্ধে তারা আসবে। বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক খারাপ করেছে ভারত নিজে, সেটার জন্য ভারতীয় সরকার দায়ী। ভারতীয় সরকার দায়ী। বাংলাদেশের বেশিরভাগ মানুষের সাথে তারা সম্পর্ক রাখে নাই। তারা কথায় কথায় বাংলাদেশের মানুষকে আইএসএর এজেন্ট বানিয়েছে। করবেন, গতকাল থেকে আওয়ামী লীগের সমস্ত পান্ডা, সাংবাদিক, বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট সবগুলো ফেসবুকে লেগেছে ওই এক সংখ্যালঘু কার্ড মিথ্যা কতগুলো ঈদ দিয়ে। বাংলাদেশে একজন সংখ্যালঘু গতকালকে আক্রান্ত হয়নি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমাদের এই যে বিএনপির লোক, অন্যান্য পার্টির লোক, আমাদের সাধারণ মানুষ পাহারা দিয়েছে সংখ্যালঘুদের মন্দির। এই সংখ্যালঘু কার্ড খেলে খামাখা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা খারাপ করা হয়েছে। আমাদের এই যে 15 বছর 16 বছর ধরে আওয়ামী লীগের এই গুন্ডা পান্ডা দুর্নীতিবাজরা যে সমস্ত জায়গায় জায়গায় বসেছে, প্রত্যেকটা জায়গা পলিউটেড করে ফেলেছে। এই যেমন ধরেন আপনি বলছেন যে আজকে সেনাবাহিনীতে কিছু রদবদল হয়েছে, যেই অফিসার গুলাকে রদবদল করা হয়েছে মেজর জেনারেল জিয়াউল হাসান, সে একটা ক্রিমিনাল। প্রথমত এটা হচ্ছে একটা রেভলিউশন বা বিপ্লব। এটা কোনো স্বাভাবিক কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না যে এটা বিএনপি করেছে বা এটা জাতীয় পার্টি করেছে বা জামাত ইসলামী করেছে, এমন না। এটা করেছে সাধারণ ছাত্ররা, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এটাতে যোগ দিয়েছে। কেন যোগ দিয়েছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আমি যখন দেখেছি যে একটি পুলিশের একটি সাজোয়া যান থেকে একটি ছাত্রকে মেরে সেই লাশ ফেলে দেয়া হচ্ছে, আমার বাসার উপরে বনানীতে র্যাবের হেলিকপ্টার উঠছে, সেখান থেকে গুলি হচ্ছে, আমার পাশে হচ্ছে মহাকালী, সেখানে স্নাইপার বসিয়ে গুলি করে মানুষ মারা হচ্ছে, তখন কেন এগুলো হয়েছে আপনারা সহজেই বুঝতে পারেন। এই বিষয়ে যাওয়ার দরকার নেই। এখন রেভলিউশনের পরে কিছুটা বিশৃঙ্খলা হতে পারে। আপনার ফরাসি বিপ্লব, এটা তো বললাম, সেরকম একটা রেগুলেশন ছিল। তারপরে এই যে রোমানিয়ার চসেস্কু পতনের সময় এরকম কিছু বিশৃঙ্খলা হয়েছিল, লিবিয়ার গাদ্দাফির পতনের সময় বিশৃঙ্খলা হয়েছিল। তো এগুলোকে কিছুটা সময় লাগে ঠিক করার জন্য। এগুলো নিয়ে এত হতাশ হয়ে পড়লে হবে না। 15 থেকে 16 বছর চেপে বসা সিন্দাবাদের ভূতের মতো একটা স্বৈরাচার, এবং এইরকম স্বৈরাচার পৃথিবীতে মনে হয় কোনো দেশ দেখেনি, এবং আমি চাই আল্লাহ যেন কোনো দেশকে না দেখায়। নিজের জনগণের উপর কিভাবে ব্যক্তির জেদ, তেরামো সমস্ত কিছু চাপিয়ে দেয় একটা নারী, নারী হয়ে, যে মা, যে তার নানি দাদি সে চাপিয়ে দিতে পারে, এটা আমি কল্পনা করতে পারি না। সে তার বাবাকেও ভুলে গিয়েছিলেন, যে যিনি আমাদের দেশটাকে আপনার স্বাধীন করার নেতৃত্ব দিয়েছিলেন। এমন অবস্থা করিয়েছিলেন তিনি। আসলে এই যে আপনি ভারতের কথা বললেন, তিনি আমাদের মানুষের কাছে এমন একটা ধারণা দিতেন যে মানে ভারত, তিনি ছাড়া আর ভারতের কেউ নাই বাংলাদেশে, এবং তিনি যদি না থাকেন তাহলে ভারত বাংলাদেশকে খেয়ে ফেলবে। না, আপনি আজকে দেখেন, আমি জেনে বলছি, আমি উইথ অথরিটি বলছি, আমারও কিছু যোগাযোগ কিছু কিছু উচ্চ পর্যায়ে আছে। এবার আন্দোলনে প্রথম কারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে? পশ্চিমবঙ্গের বাঙালিরা। তারা ছাত্র জনতা আমাদের জন্য মিছিল করেছে, পৃথিবীর কোনো দেশ করেনি। তারা আমাদের জন্য মিছিল করেছে। মমতা ব্যানার্জি আমাদের জন্য বিবৃতি দিয়েছে। ভারতের বড় পত্রিকা আনন্দবাজার, তারপরে ইন্ডিয়ান টাইমস, তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেস, তারপরে দি হিন্দু, এরা আমাদের বড় বড় রিপোর্ট করেছে। ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছে তারা দি হিন্দু এবং এসব জায়গায়। তারপরে আজতক টেলিভিশন, আজতকে তো এমন রিপোর্ট করেছে যে রিপোর্ট গুলো মানে দেখলে যে কোনো মানুষ কাঁদবে। কোনো মানুষ যদি দেখে সেই মানুষগুলো কাঁদবে। আচ্ছা, আর একটা জিনিস আছে মানুষের কাছে আমার ক্লিয়ার করা দরকার, যে এই যে গত কয়েকদিন ধরে কতগুলো গুজব ছড়ানো হচ্ছে যে এখানে এসে, ভারতের গোয়েন্দা সংস্থা এসে গুলি করে মানুষ মারছে, ভারতের সেনাবাহিনী ঢুকে পড়েছে। কালকেও আমি দেখলাম সারা রাত আমাকে কাউন্টার করতে হয়েছে বসে বসে। আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল যে আপনারা হয়তো জানেন না যে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তিনজনই আমার মিলিটারি একাডেমির কোর্সমেট, এবং সেনাবাহিনী প্রধান আমার রুমমেটও ছিলেন মিলিটারি একাডেমি। তা আমি এই জিনিসগুলো যখন দেখছিলাম যে এরকম করে কি ওখানে সাভারে ক্যান্টনমেন্টে রয়ের এজেন্ট ধরা পড়ছে 50 জন, ওইখানে ওই সীমান্তে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করেছে। ভাই এগুলো এত সহজ ব্যাপার না। ভারতীয় সেনাবাহিনীর কোনো খেয়ে দেয়ে কাজ নাই যে বাংলাদেশের 10 ডিভিশন সৈন্যের বিরুদ্ধে তারা আসবে, এবং আসার পরে কি হবে। আপনি ধরেন, আমি হাইপোথেটিক্যালি চিন্তা করলাম যে ভারতের খুব ইচ্ছা হলো যে বাংলাদেশে আসবে, এখানে আমেরিকানরা আছে, আন্তর্জাতিক মহল আছে, চীন আছে, ভারত কি এত বোকা? এত বোকা তো না। আর ওর আসার তো দরকার নাই।
এইগুলো কেন গুজব ছড়ায়? আপনার সাভারে যেটা হয়েছিল, ওখানে বাইপাইল নামে একটা থানা আছে, সেই থানায় পুলিশরা ওখানে বিক্ষুব্ধ মানুষ, মানুষ তো বিক্ষুব্ধ হয়ে আছে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে। এটা আমি মনে করি যে চন্দন নদী দাদা আছেন, উনি কোনোদিন ভারতে কল্পনা করতে পারবেন না যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে। মানুষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে, মাথার মধ্যে গুলি করা হয়েছে, স্নাইপার, আপনি তো বোঝেন, মিলিটারি স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, আন্দোলন ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, 32টা শিশু মারা গেছে। কল্পনা করা যাবে না। আওয়ামী লীগের ক্যাডার বাহিনী তারা পুলিশের সাথে অস্ত্র নিয়ে, ড্রামদা নিয়ে, কিরিচ নিয়ে এসে মানুষকে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে। পুলিশ পাশে দাঁড়িয়ে গুলি করেছে, পাশে দাঁড়িয়ে থেকেছে, এরা আমার বাচ্চাদেরকে মেরেছে। বাড়ি বাড়ি গিয়ে রাত্রে মানুষকে তুলে নিয়ে এসেছে, তুলে নিয়ে এসে এদেরকে আপনার মেরে পুঁতে রেখেছে। আপনার আজকে আমি শুনলাম কোন উত্তরবঙ্গে কোন আওয়ামী লীগ নেতার বাসায় নাকি 6জন বাচ্চার লাশ পাওয়া গেছে, দো আই এম নট কনফার্ম ইয়েট, আমি কেবল শুনে এখানে বসছি। এগুলো অত্যাচার করলে মানুষ তো ক্ষুব্ধ হবেই। তা সেই গত রাত্রে কিছু ক্ষুব্ধ মানুষ ওই বাইপাইল থানাতে তারা আপনার আক্রমণ করতে যায়। তো পুলিশ তো এখন আসলে নন এক্সিস্টেন্ট, তারা ভয়ে আছে, তারা আসলে কাঁপছে। আমি যে বাসাটাতে থাকি বনানীতে, আমার বাসা হচ্ছে ঠিক পাশে, থানার পাশে। আমি পুলিশের জিনিস দেখেছি আমার বাসার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের অসহায়ত্ব দেখেছি। আবার তারা যখন প্রথম দিকে 16, 17, 18 তারিখে মাস্তানি করেছে, সেই মাস্তানিও আমি দেখেছি ছাত্রলীগ যুবলীগের ছেলেদের সাথে একসাথে মিলে, আমি নিজের চোখে দেখেছি, আমি ভিডিও করে রেখেছি। এগুলো চন্দন নদী দাদারা, ওনারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের লোক, ওনারা বলুক ওনাদের কোনো দেশে, কোনো রাজ্যে, প্রদেশে যদি এগুলা হয়, পাবলিক ছিঁড়ে খেয়ে ফেলবে সবাইকে। তো সুতরাং এইগুলা আমাদের দেশে হওয়ার পরে কালকে যখন মানুষ ওখানে আপনার আক্রমণ করতে গিয়েছে, তখন পুলিশ গুলি করেছে। গুলি করার পরে সেনাবাহিনী খবর পেয়েছে, সেনাবাহিনী ওই রাতের অন্ধকারে গিয়েছে। ওরা, পুলিশ বুঝতে পারে নাই, সেনাবাহিনীর পোশাক দেখতে পারেনি, ওরা গুলি করছিল। তা আমাদের কিছু সৈনিক এবং অফিসার আহত হয়েছে। যা হোক, পরে আমাদের সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে, পুলিশকে উদ্ধার করে বলছে যে তোমরা পোশাক খুলে ওদেরকে সিভিল ড্রেসে ক্যান্টনমেন্টে নিয়ে এসছে, ওদেরকে বাঁচানোর জন্য পুলিশকে। এটার কেউ একটা ভিডিও করেছে, ছেড়ে দিয়েছে, এই ভারতীয় ধরা পড়েছে। আরে তো একটা গাধা প্রতিষ্ঠান না। আমি বাংলাদেশের নিয়ে বই লিখেছি, হ্যাঁ, আমি সম্পর্কে কিছু জানি। আমার বইটা ইংরেজিতেও রিসেন্টলি আপনার অ্যামাজনে পাওয়া যাচ্ছে, আমি জানি ওরা অ্যামাজনে পাওয়া কিভাবে কাজ যাচ্ছে। করে। হ্যাঁ, এখন বাংলাদেশে থাকবে, আমাদের ডিজিএফআই ইন্ডিয়াতে আছে, আমাদের ডিজিএফআই লন্ডনেও আছে। এগুলো আমাদের কাজ। আইএসআই সব জায়গাতেই আছে, সিআইএ সব জায়গাতেই আছে, সব জায়গাতে, এটা তাদের কাজ। তারা কাজ করবে। তারা কি কাজ করবে? তারা বাংলাদেশে এখন কি হচ্ছে, কে কে সরকার গঠন করবে, ভারতের স্বার্থটা কিভাবে রক্ষা করা যায়, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কি কি বিষয় দেখা যায়, নিরাপত্তা বিষয় কি কি দেখা যায়, বাণিজ্য বিষয় কি কি দেখা যায়, বাংলাদেশের স্থিতিশীলতা থাকবে কি থাকবে না, এর উপরে দিল্লিকে তারা পাঠাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নিবে যে না, এখানে এরকম হচ্ছে, আমাদেরকে এইভাবে আগানো দরকার। এই কাজগুলো তারা করবে। তারা বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশে কখনো ঢুকবে না। রিমেম্বার দিস, তারা ঢুকবে না। তার এই সমস্ত গুজব থেকে আমাদের দূরে থাকা দরকার। সেনাবাহিনীর জন্য এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আমাকে আমার মানে সংশ্লিষ্ট জায়গা থেকে আমি আমি জেনেছি, আজকে সারাদিন এগুলি নিয়ে কথা বলছিলাম বিভিন্ন অফিসারের সাথে বা সংশ্লিষ্ট লোকজনের সাথে, সাংবাদিকদের সাথে। তারা বলছিল যে এই গুজবগুলো তাদেরকে অনেক কিছু আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। ধরেন আজকে বাংলাদেশ, আপনি চিন্তা করতে পারেন যে পুলিশ কোথাও নেই, কোথাও নেই। আমার এবং বাসা, সেনাবাহিনীর সাথে ছিল, বা সেনাবাহিনীর সাথে আর্মি ছিল, ভারতীয় আর্মি ছিল, রাতে দেখেছে, এগুলো সব এরকম বকওয়াস। ছবিও আচ্ছা, ভাইরাল করেছে। কিসের ছবি? আপনার কোথাকার ছবি এগুলি? আপনার লোকজন এটাই দেখায়, সমস্ত আমরা আপনারা বিশ্বাস? অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটারও আমরা দেখেছি যে এরকম কন্টেন্ট ক্রিয়েটর যদি বানায়, আমি বা অথরিটি নিয়ে সেনাবাহিনী। বলছি, শোনেন, পৃথিবীতে এত সহজ না। পৃথিবীতে বাংলাদেশ বা আমেরিকা চাইলেও একটা দেশে গিয়ে তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিতে পারে না। চীন চাইলেও ভারতের ভিতরে সৈন্যবাহিনী পাঠিয়ে দিতে পারে না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি। আপনার ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে এসে সমস্ত কিছু এখানে মেরে দিয়ে যাবে, ও এত এত সহজ না। হ্যাঁ, আপনার সিনার ভাই যেটা বলতেছিলেন, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক খারাপ করেছে ভারত নিজে, সেটার জন্য ভারতীয় সরকার দায়ী। ভারতীয় সরকার দায়ী। বাংলাদেশের বেশিরভাগ মানুষের সাথে তারা সম্পর্ক রাখে নাই। তারা কথায় কথায় বাংলাদেশের মানুষকে আইএসআর এজেন্ট বানিয়েছে। কে ভারতের একটা, ধরেন আমরা একটা পলিসি নিয়ে যদি বিরুদ্ধে, আমি নিজে এটা ভোগ করেছি, যে ধরেন আমি একটা কলাম লিখলাম যে এই ওদের এই ফরেন পলিসিটা আমাদের জন্য ঠিক না, পত্রিকায় কলাম লিখলাম, বাস এখানে কতগুলো সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে, তারা আমাদেরকে বানিয়ে দিল এই আইএসআর এজেন্ট। ভাই, আমি তো পাকিস্তানি না, আমি বাংলাদেশের মানুষ।
আমি কেন আইএসআই এজেন্ট হতে যাব? আইএসআই এখানে বাংলাদেশে কয়টা কি করতে পারবে? এই কাজটা ভারতীয়রা এটার জন্য দায়ী, সেটা কোনোদিনও অস্বীকার করা যায় না। কিন্তু এ ধরনের ছ্যাবলামি টাইপের গুজব তৈরি করে কি হচ্ছে, আপনি করছেন কি এখন, এটা ভারতের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করছেন, তার থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করছেন বাংলাদেশের জন্য। কেন? ধরেন এই গুজব গুলা ছড়াতে ছড়াতে ভারতীয় কেন্দ্রীয় সরকার বা ভারতীয় সংস্থাগুলা সবার কাছে যাবে যে এই কথাগুলো আসতেছে কারা করছে। ইউ আর পুটিং দ্য আদার্স এট রিস্ক। এবং আমাদের আমাদের বাহিনীগুলোকে বা আমাদের যে এখন একটা ভোলাটাইল সিচুয়েশন আছে, এখান থেকে আমাদেরকে উত্তরণের সমস্যা সৃষ্টি করছেন। প্লিজ এখান থেকে রিফ্রেন করুন। এবার অন্তত পক্ষে আমি যা দেখছি, এই যে দেখেন আজকে শ্যামল দত্তকে তো আপনারা, আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আমি ওখানকার স্থায়ী সদস্য, শ্যামল দত্তকে তো আপনারা একজন হিন্দু হওয়ার কারণে সবসময় বলেন তিনি ভারতীয় এজেন্ট, ভোরের কাগজের সম্পাদক। ঠিক আছে, বলেন উনি ভারতীয় এজেন্ট, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথাটা হচ্ছে উনি তো আজকে আখাউড়া দিয়ে ভারতে যাচ্ছিলেন, কি করে আমাদের ইমিগ্রেশন তাকে ঠিকই সিল মেরেছে, ভারতীয় ইমিগ্রেশন তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। এটাকে কি বলবেন? ভারত তার রয়্যাল এজেন্টকে মানে ফেরত পাঠিয়ে দিচ্ছে, নিচ্ছে না? আপনি জিনিসগুলো দেখেন, শেখ হাসিনাকে এবং তার বোনকে বলে দিয়েছে ভারত, এটা ওই যে চন্দন দাদা ভালো বলতে পারবেন, যে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে আপনারা ডিসাইড করেন কোথায় যাবেন। তারা গ্রেট ব্রিটেনের কাছে অ্যাসাইলাম চেয়েছে, গ্রেট ব্রিটেন দেয়নি। আমেরিকা তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, আমেরিকা যেতে পারবেন। এখন সম্ভবত রাশিয়া তার পুতিনের কাছে, আরেক স্বৈরাচারের কাছে হয়তো তাকে যেতে হতে পারে। আমরা জিনিসগুলো হচ্ছে যে এই যে গুজব গুলা দিলে কি হয়, আপনি ওভারওয়েলম হয়ে যায়, মানে ধরেন আইন শৃঙ্খলা বাহিনী বা সশস্ত্র বাহিনী। কালকে রাত্রে তারা পরিস্থিতি যেহেতু মানে পুলিশ ছিল না, তারা রাত্রে 12টার পর থেকে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় টহল দিয়েছে, বিভিন্ন পরিস্থিতি স্টেবল করার চেষ্টা করেছে। কিছু দুষ্কৃতকারীকে যারা আওয়ামী লীগের আর্ম ক্যাডার ছিল এরকম এদেরকে ধরেছে বা ধরার চেষ্টা করেছে, তাদেরকে নিউট্রালাইজ করার চেষ্টা করেছে। সে সময় আপনারা এই সমস্ত গুজব ছড়াচ্ছেন। এ সমস্ত গুজব ছড়ায় কি লাভ হচ্ছে? আপনি বাড্ডা থানায় ওই যে এই ঘটনাটা ঘটছে কালকে রাত্রেও, আবার পাবলিক ওখানে অ্যাটাক করেছিল, ওখানে কিছু পুলিশ আবার গুলি করেছে। এটাকে বলতেছি কি ওখানে ভারতীয় আর্মি এসে গুলি করছে। আরে ভারতীয় আর্মি ঢাকায় আসবে, বাংলাদেশের 10 ডিভিশন সৈন্য, ইনফেন্ট্রি 10 ডিভিশন সৈন্য, আপনাকে কাউন্টার করতে গেলে 30 ডিভিশন সৈন্য দরকার হয় মিনিমাম। 30 ডিভিশন সৈন্য, ওই যে দাদাকে জিজ্ঞেস করেন ভারত কি পাকিস্তান আর চায়না বর্ডার থেকে বাংলাদেশে আনতে পারবে কিনা, পারবে না, এত সহজ না। আর কথাটা হচ্ছে ভারতের লোকের কি খায় দেয়া কাম আছে যে বাংলাদেশে এসে এখন এই এই গন্ডগোলের মধ্যে হাত ঢুকাবে? হ্যাঁ, তারপরে ওরা এই যে যেটা চাবে। সংখ্যালঘুদের উপরে হামলা, বাট এটা আসলে মানুষ কনফিউজড হচ্ছে, মানুষ কাকে বিশ্বাস সংখ্যালঘুদের করবে উপরে সেটাও হামলা এখন। এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা করেছে। এই সংখ্যালঘু কার্ড সারা জীবন আওয়ামী লীগ খেলেছে। আমাদের সাথে ভারতের সম্পর্ক খারাপ করার দায় বাংলাদেশ আওয়ামী লীগের এবং ভারতের এক শ্রেণীর মানুষের, বুদ্ধিজীবীর, সাংবাদিকের। এর দায় বাংলাদেশের মানুষের না। এরা সংখ্যালঘু কার্ড খেলতে খেলতে বারবার সংখ্যালঘু কার্ড খেলে। ভাই, আমার আমার বাসায় আমার পিয়ন সংখ্যালঘু। হ্যাঁ, আমার বাসায় থাকে। আপনি কি বলেন? আপনি এই যে আমি কালকে খুলনা থেকে একটা মেয়ে আছে প্রিয়াঙ্কা রানী নাম, সে আন্দোলনে ছিল। সে আমাকে সন্ধ্যাবেলায় আমরা ফেসবুকে পোস্ট দেখলাম যে ওর বাসার আশেপাশে হিন্দু যে এলাকাটা সেখানে ও বললো যে অপরিচিত লোকরা এসে এখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে। আমি ওখানে একটা জায়গায় একটা সাংবাদিককে ফোন করার পরে ওরা সব ওর বাসায় ছুটে গেছে, ওর আশেপাশে গিয়ে ওরা ওদের ওই দেখে ওগুলা নাই, ওরা কেউ চেনে না। এগুলি আওয়ামী লীগের লোকজন এগুলা করে 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 আপনি লক্ষ্য করবেন গতকাল থেকে আওয়ামী লীগের সমস্ত পান্ডা, সাংবাদিক, বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট সবগুলো ফেসবুকে লেগেছে ওই এক সংখ্যালঘু কার্ড মিথ্যা কতগুলা ঈদ দিয়ে। বাংলাদেশে একজন সংখ্যালঘু গতকালকে আক্রান্ত হয়নি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমাদের এই যে বিএনপির লোক, অন্যান্য পার্টির লোক, আমাদের সাধারণ মানুষ পাহারা দিয়েছে সংখ্যালঘুদের মন্দির। এই সমস্ত এই সংখ্যালঘু কার্ড খেলে খামাখা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা খারাপ করা হয়েছে। আর আপনি একটা জিনিস যুক্তি দিয়ে চিন্তা করেন, পুলিশে যদি 10 জন অফিসারের মধ্যে 2 জন সংখ্যালঘু থাকে এবং 10 জন যদি খারাপ কাজ করে, ওই 2 জন অফিসার এই 10 জনের উপরে যদি ঝড় যায়, বিক্ষুব্ধ জনতার ক্ষোভ যায়, তো 2 জন সংখ্যালঘুর উপরে যাবে। ইন্ডিয়াতে যেমন ধরেন মুসলমান পুলিশ আছে, আর্মি আছে। এখন যদি কেউ খারাপ কাজ করে তো বলবেন যে ইন্ডিয়াতে মুসলমান মারা হচ্ছে, না, বলা যাবে না। এরকম ঘটনা ঘটলে সেটা ইন জেনারেল করে সংখ্যালঘু নির্যাতন করা যাবে না। এগুলো জিনিস তো আমাদেরকে দেখতে হবে। তবে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, আপনারা বর্তমান পরিস্থিতিতে এই যে সিনা ভাই যেটা বলছিলেন যে পরিস্থিতি ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এখন আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে, আনসার ভিডিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের বেশিরভাগ এই যে যে বাজে অফিসার গুলা ছিল, গুম খুন হত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে জড়িত, এরা পালিয়ে গেছে, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় এরা কোথায় লুকিয়ে আছে শুধু মনে হয় এই যে ধরা পড়েছে, ওই যে ডিবির যে হারুন সে ধরা পড়েছে, বাকিগুলার কোনো খবর নাই। আর অন্যান্য পুলিশগুলা যারা আছে তারা ধরেন নিরীহ পুলিশ, কিন্তু জনগণের ক্ষোভ গিয়ে এদের উপরে পড়ছে। এরা এখন ভয়ে কাপড় চোপড় খুলে ইউনিফর্ম খুলে বিভিন্ন জায়গায় পালিয়েছে, রাজারবাগে গিয়ে বসে আছে। আপনি এটা সময় লাগবে আসতে।
এখন এখানে তাহলে কি করতে হবে যে নিরাপত্তা, আমাদের যে তিন বাহিনী আছে, তিন এখন তো বাহিনীকে